কল্পনা করুন তো, পৃথিবী কাঁপানো পায়ের শব্দ শুনে আপনি বাড়ির বাইরে পা রাখলেন। আপনার পায়ের নিচে মাটি কাঁপছে। আপনার উপরে একটি বিশাল ব্র্যাকিওসরাস তার দীর্ঘ ঘাড় প্রসারিত করছে। এর বিশাল আকার শহরের রাস্তায় ছায়া ফেলছে। এটি তার আকাশচুম্বী আকার নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। এর ধারালো নখরগুলি সূর্যের আলোতে জ্বলজ্বল করছে। তখন কেমন বোধ করবেন আপনি? এটি কোনো বিজ্ঞান কল্পকাহিনীর দৃশ্য নয়, এটি ডাইনোসরদের পৃথিবীতে ফিরে আসার আশ্চর্যজনক সম্ভাবনা। এই প্রাচীন দৈত্যগুলিতে ভরা পৃথিবীটা কল্পনা করুন। আমাদের দৈনন্দিন জীবনে এই প্রাগৈতিহাসিক প্রাণীদের মুখোমুখি হওয়ার চিন্তা একই সাথে রোমাঞ্চকর ও ভয়ঙ্কর। ডাইনোসর একসময় আমাদের গ্রহে রাজত্ব করত, যা লক্ষ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। তাদের প্রত্যাবর্তন কি কখনো ঘটতে পারে? যদিও সম্ভাবনাটি দূরবর্তী বলে মনে হচ্ছে, তবে বিজ্ঞান ও প্রযুক্তির এমন ক্রমাগত অগ্রগতি ভবিষ্যতে হতেও পারে এমন একটি ডাইনোসরের পৃথিবী। প্রায় 23 কোটি বছর আগের কথা। তখন পৃথিবীতে মানুষ ছিল না, সারা পৃথিবী ছিল জঙ্গলে ঘেরা। অরণ্য তখন এতই ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতো না। এছাড়া ছিল দুর্গম পাহাড়, জলাভূমি ও আগ্নেয়গিরি। আর সেই সবুজ বনরাজিতে পাহাড়ে দাপিয়ে বেড়াতো কিম্ভূত কিমাকার সরীসৃপের বিশেষ প্রজাতি, আর তাদের বলা হতো ডাইনোসর। আসলে আবির্ভাবের পর ডাইনোসররা মোটামুটি 16 কোটি বছর ধরে পৃথিবী দাপিয়ে বেরিয়েছে। এই 16 কোটি বছরকে 3টি ভাগে ভাগ করা হয়: ট্রায়াসিক, জুরাসিক ও ক্রিটাসিয়াস। ট্রায়াসিক যুগে কিছু উভচর প্রাণীরা জল থেকে উঠে আসে ও পাকাপাকিভাবে ডাঙায় বসবাস করতে শুরু করে। এরা ছিল আকারে ছোট। তবে এই যুগের শেষ দিকে বেশ কিছু লম্বা ডাইনোসরের দেখা মেলে। এরপর আসে জুরাসিক যুগ। এই সময়কাল হলো বড় বড় ডাইনোসরদের যুগ। হিংস্র, মাংসাশী আর দানবাকৃতি ডাইনোসরদের সংখ্যা বাড়তে থাকে। জুরাসিক যুগের পর আসে ক্রিটাসিয়াস যুগ। এই সময় তৃণভোজী ডাইনোসরদেরও দেখা মিলতে থাকে। এরপর কোনো এক কারণে ডাইনোসররা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়। তবে অবলুপ্ত হয়ে গিয়েছে বলেই যে নিশ্চিন্তে বসে থাকা যাবে এমন নয়। পরীক্ষাগারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে ডাইনোসর তৈরি করা সম্ভব হতেও পারে। প্রশ্ন হলো, কি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং? খুব সহজে বললে, এক কোষ থেকে নির্দিষ্ট জিন নিয়ে অন্য কোষে পুরে দেওয়া, এইভাবে উন্নত কোষ তৈরি করা। এবার প্রশ্ন হলো, জিন কি? এই প্রশ্নের উত্তরও সহজভাবেই দেয়া যায়। জিন হলো কোষে থাকা একক। জিনের মধ্যে লুকিয়ে থাকে আমার স্বভাব, গায়ের রং, চুলের রং ইত্যাদির রহস্য। যাই হোক, মোট কথা, পরীক্ষাগারে এভাবে উন্নত প্রাণী এবং উদ্ভিদ তৈরি করা যায়। শোনা যাচ্ছে কিছু কিছু দেশে বিজ্ঞানীরা নাকি এমন হারিয়ে যাওয়া জীবদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন, কিন্তু তার জন্য দরকার পড়বে হারিয়ে যাওয়া জীবটির রক্ত গুলো মিলবে, এমনকি শরীরের বিশেষ কিছু অংশ হলেও চলবে যেখান থেকে ওই প্রাণীটির জিনগত বৈশিষ্ট্যগুলি মিলবে। এভাবে নাকি হাতির পূর্বপুরুষ ম্যামথদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু কিছু বিজ্ঞানীদের দাবি ডাইনোসররা ম্যামথের চাইতেও বেশি পুরনো যুগের। ফলে ডাইনোসরের দেহের অংশবিশেষ মিললেও তাদের পরীক্ষাগারে গবেষণা করে ফিরিয়ে আনা যাবে না। তবে বিজ্ঞান যেভাবে উন্নতি ঘটাচ্ছে তাতে ডাইনোসরদের ফিরিয়ে আনা খুব অসম্ভব কিছু নয়, কারণ কুমির, পাখি এরা সব ডাইনোসরদেরই প্রজাতি। ফলে পরীক্ষাগারে এইসব প্রাণীদের জিনে পরিবর্তন ঘটিয়ে ফের ডাইনোসরের মতো প্রাণী তৈরি করা অসম্ভব কিছু নয়। আর এমন হলে কিন্তু বেশ মুশকিল, কারণ তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে বড় বড় ডাইনোসর। বাড়ির বাইরে বেরোনো কঠিন হয়ে যাবে। তাছাড়া কোন ডাইনোসরের কি নাম তাও তো আমরা জানি না। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 700 রকমের ডাইনোসর ছিল এই সময়। আমরা তো অত ডাইনোসরের নামও মনে রাখতে পারবো না। তবে মোটামুটি 9 থেকে 10 ধরনের প্রধান ডাইনোসরদের চিনে রাখা দরকার। অন্তত রাস্তায় হঠাৎ করে ডাইনোসরের সঙ্গে মোলাকাত হলে মোকাবেলা করা যাবে। টাইরানোসরাস। ক্রিটাসিয়াস যুগের শেষের দিকে এই দানবাকৃতি ডাইনোসরদের আবির্ভাব ঘটেছিল বলে মনে করা হয়। এদের টিরেক্স নামেও ডাকা হয়। পুনে প্রকৃতির এই ডাইনোসর ছিল মারাত্মক হিংস্র। সর্বক্ষণ শিকার ধরা ছিল টাইরানোসরাসের নেশার মতো। ছোট ছোট তৃণভোজী ডাইনোসরদের শিকার করত এই ডাইনোসর। প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতা বিশিষ্ট ডাইনোসরটি প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগে দৌড়াতে পারত। ফলে ডাইনোসরের সামনে হঠাৎ পড়ে গেলে টুপ করে লুকিয়ে পড়াই ভালো। সরোপডস, বিশাল বপু, বিরাট লম্বা গলা, লম্বা লেজ আর হাতির মতো 4টি পা, এই হলো সরোপডসের আকার। ট্রায়াসিক যুগের শেষের দিকে তৃণভোজী এই প্রাণীগুলির আবির্ভাব হতে শুরু করে। জুরাসিক যুগে এই প্রাণীগুলি বহু সংখ্যায় বংশ বিস্তার করে। মাটি থেকে ডাইনোসরের উচ্চতা প্রায় 40 ফুট অবধি হতো। তবে এই ডাইনোসরের গতি মোটেই বেশি ছিল না। প্রতি ঘন্টায় 2 কিলোমিটারের বেশি বেগে হাঁটতে পারত না। কিন্তু মুশকিল একটাই, বাড়ির ছাদের টবে গোলাপ গাছ লাগালে এই ডাইনোসর মুড়িয়ে খেয়ে নিতে পারে। সেরাটোপসিয়ান এই ডাইনোসরটিকে দেখতে গন্ডারের মতো মনে হতে পারে, কারণ এই ডাইনোসরের মাথায় রয়েছে হর্ন বা খড়গ। মোটামুটি একটি ছোটখাটো মোটর গাড়ির আকারের চতুষ্পদ ডাইনোসরের প্রজাতিটি ছিল তৃণভোজী। ট্রাইসেরাটপস, পেন্টাসেরাটপস হলো এই গোত্রের ডাইনোসর। র্যাপ্টর। ক্রিটাসিয়াস যুগের শেষের দিকে এই পাখির মতো দেখতে ডাইনোসরগুলির আবির্ভাব ঘটে। র্যাপ্টর গোত্রের ডাইনোসরদের আকার বিভিন্ন রকম হতো, তবে মোটামুটি ভাবে একটি টার্কি পাখির মতো আকারে ছিল বলে মনে করা হয়। এই গোত্রের ডাইনোসর ছিল মাংসাশী। এদের সামনের হাত দুটি ছিল পাখনার মতো পালকে ঢাকা। গায়েও পালক ছিল।
এছাড়া লেজের অংশও পালক থাকতো। এরা রাতে শিকার করতে ভালোবাসত। অ্যাঙ্কিলোসরাস ঠিক যেন শিরোনাস্ত্র আর বর্ম পরা সৈনিক, আর লেজটি যেন মুগুর। 4 পেয়ে ডাইনোসরের চেহারা এমনই, সারা দেহে ছোট ছোট হাড়ের উপবৃদ্ধি। এরা ফলমূল আর পাতা খেয়ে জীবন ধারণ করত। প্রায় 6 মিটার দৈর্ঘ্যের এই প্রাণীটিকে বড় মাংসাশী ডাইনোসররা চাইলেই মারতে পারত না, কারণ এদের চামড়া ছিল বেশ মোটা। এছাড়া মুগুরের মতো লেজ দিয়ে আঘাত করতেও এরা বেশ পটু ছিল। ক্রিটাসিয়াস যুগের শেষের দিকে এদের আবির্ভাব ঘটেছিল বলে মনে করা হয়। হাড্রোসরাস পেট মোটা এই ডাইনোসরের দৈর্ঘ্য ছিল প্রায় 10 থেকে 35 ফুট পর্যন্ত। তৃণভোজী ডাইনোসরটির পেছনের পা ছিল মোটা আর বড়, সামনের হাত দুটির তুলনায় বেশ ছোট। তবে মোটা লেজ দিয়ে শরীরের ভারসাম্য রক্ষা করতে পটু ছিল এরা। এমনকি বড় বড় গাছের পাতাও খেত লেজের উপর ভর দিয়ে। মাথায় শিং এর মতো উপবৃদ্ধি দেখা যেত। মনে করা হয় অন্য ডাইনোসররা যখন খাবার গিলে খেত, এই ডাইনোসররা খাবার চিবোতে শিখেছিল। অর্নিথোমিমিমস পাখির মতো দেখতে এই ডাইনোসরের সারা দেহ ছিল পালকে ঢাকা। পেছনের পা ছিল বেশ লম্বা আর শক্তপোক্ত। চোয়াল ছিল সরু, অনেকটা পাখির মতোই। আর সামনের দুটি হাতে পাখির ডানার মতো পালক থাকতো। গলা ছিল লম্বা, অনেকটা উট পাখির মতো। এরা মূলত ছিল তৃণভোজী ডাইনোসর, তবে ছোট ছোট প্রাণীও ধরে খেত। স্টেগোসরাস সারা গায়ে পাতার মতো কঠিন উপবৃদ্ধি ছিল এই ডাইনোসরের। লেজের শেষ প্রান্তে ছিল কাটার মতো বৃদ্ধি। এই ডাইনোসরের আকারও ছিল বেশ বড়, প্রায় একটা বাসের মতো। এদের মাথা মাটির দিকে ঝুলে থাকতো আর লেজ থাকতো উপরের দিকে। মূলত মাটির কাছাকাছি থাকা বুনো ঝোপ ছিল এদের খাদ্য। লেজ আর পিঠে থাকা উপবৃদ্ধিগুলো এদের শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা করত। জুরাসিক যুগের শেষের দিকে তৃণভোজী এই ডাইনোসরগুলির আগমন ঘটেছিল। উড়ন্ত ডাইনোসর টেরোসররা হলো উড়ন্ত ডাইনোসর প্রজাতির অন্তর্ভুক্ত। ট্রায়াসিক যুগের শেষ থেকে ক্রিটাসিয়াস যুগের শেষ পর্যন্ত এরা রাজত্ব করে গিয়েছে। এদের ছিল ছুছালো লম্বা ঠোঁট, আর সামনের হাত থেকে পিছনের পায়ের গোড়া পর্যন্ত চামড়ার মতো পাখা ছিল এই ডাইনোসরদের দৈহিক বৈশিষ্ট্য। সামনের হাত দুটি পাখার সঙ্গে লেগে থাকতো। প্রায় 1 মানুষ সমান বড় এই উড়ন্ত ডাইনোসররা পাহাড়ের উপর বাসা তৈরি করত। খাদ্য বলতে ছিল ছোট ছোট জীবজন্তু, মাছ আর পোকামাকড়। আপাতত এই পর্যন্তই থাক। ডাইনোসরদের সম্পর্কে অনেকটাই জানা হলো। এখন শুধু অপেক্ষা কবে বিজ্ঞানীরা তৈরি করবেন।